আমি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আজ আমাদের সাথে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মূলত আপনার কাছে আলাপ করছিলাম নির্বাচনী ট্রেন্ড নিয়ে। এবারে আমরা একটু যেতে চাই যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন যে জুলাই আগস্টের আন্দোলনের সময় পতিত স্বৈরাচারী সরকারের যিনি ক্ষমতা দখল করার জন্য নির্বাচন, সেই অনুযায়ী তিনি ক্ষমতা ছিলেন দীর্ঘদিন ধরে, তাকে বিচারের মুখোমুখির জন্য একসময় ভারতের কাছ থেকে তারা ফেরত চাইবে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার ফেরত চাইবে। আমরা এর আগে শুনেছি যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য রেড অ্যালার্ট জারি করা হবে। তো সেই বিষয়ে আপনার কাছে বিস্তারিত তথ্য কিছু আছে? না, আপনি জানেন যে শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত করার জন্য, ক্ষমতাকে মানে শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার জন্য উনি কি ভয়াবহ রকমের একটা হত্যাযজ্ঞ করেছেন। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে কিভাবে উনি নির্মমভাবে তার অর্ডারেই তো এরা এদেরকে মারা হয়েছে, ঠিক না? তো সেই জন্য তাকে এনে বিচারের সম্মুখীন করা, এটা আমাদের একটা কমিটমেন্ট তাদেরকে। কিন্তু একটা জিনিস কি, যখন আমরা ইন্ডিয়ার সাথে একটা তো এক্সট্রাডিশন ট্রিটি আছে আমাদেরকে, এই এক্সট্রাডিশন ট্রিটির আবার কিছু নিয়ম আছে যে আপনার কিছু লিগাল স্টেপটা পার করতে হয়। তো যেই লিগাল স্টেপগুলো হয়ে যাবে, ওনার ইনডাইটমেন্ট হতে হবে, তারপরে যেটা হচ্ছে যে ওনার ট্রায়ালটা শুরু হতে হবে, তারপরে একটা কনভিকশন হলে আমরা তাড়াতাড়ি তাকে নিয়ে আসতে হবে। কনভিকশনের আগেও পারা যায়, বাট এটা করা যায় না, তাকে যাতে বিচারের সম্মুখীন হওয়া যায়। এটা হচ্ছে লতে যেভাবে আছে, আমরা যেই ইন্ডিয়ার সাথে যে চুক্তিটা করেছি, বন্দি প্রত্যাপন চুক্তি, বন্দি প্রত্যাপন চুক্তি, সেটাই ডিসাইড করবে কেন। বাট আমাদের কথা এক, তাকে ফেরত আনতে হবে এবং তাকে বিচারের সম্মুখীন করতে হবে। আর সেটি আজকে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার বক্তব্যে কিন্তু উঠে এসেছে। আরেকটি বিষয়ে, আপনি মাঠে তো মূলত ৮ আগস্টের আগ পর্যন্ত মাঠেই সাংবাদিকতা করেছেন। সেই সাংবাদিকতার সূত্রে আপনিও জানেন, আমি নিজেও মাঠে কাজ করেছি। তো আমরা আওয়ামী লীগের এই ১৫.৫ বছরের শাসন আমলের আমরা কমপক্ষে ১২ বছর বা ১২.৫ বছরের যদি পূজা মণ্ডপের হামলা, ভাঙচুর, এমনকি ঐতিহাসিক যে রাম মন্দির সেখানে ভাঙচুর, হিন্দু বাড়িতে আগুন দেয়া সহ আমাদের কি বলবো যে শত বছরের পুরনো কালী মন্দির থেকে স্বর্ণ গহনা খুলে নিয়ে যাওয়া, এরকম অনেক ঘটনা ঘটেছে। কিন্তু এবারই প্রথম যে নির্বিঘ্নে সর্বোচ্চ সংখ্যক পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা, তারপর চট্টগ্রামে ৮ দফা দাবিতে বিশাল সমাবেশ, ঢাকায় একই ধরনের পরিস্থিতি, এবং সেই তথ্য পার্শ্ববর্তী একটি দেশের বড় বড় কাগজে, টেলিভিশনে, এবং সেই তথ্য নিয়ে যাওয়া হলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের টুইট পর্যন্ত। কিন্তু আমরা এখানে সরেজমিনে পরবর্তী সময় যখন খোঁজ নিয়েছি যে চট্টগ্রামে একটি বিশেষ দেশের বা পার্শ্ববর্তী একটি দেশের একটি দূতাবাসের কর্মকর্তাদের সাজসে একটি তাদের দেশেরই সমর্থনপুষ্ট একটি ধর্মীয় মানে ধর্মীয় একটি গ্রুপ আছে তাদের, সেই গ্রুপের পক্ষ থেকে এটি আয়োজন করা হয়েছিল। আপনি কি বলবেন? না, আমাদের যে কথা একটাই, সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের কে নিয়ে, তাদের রিপ্রেশন নিয়ে অনেক ধরনের অনেক প্রোপাগান্ডা চালু হচ্ছে। আমরা অস্বীকার করি না যে কিছু আইসোলেটেড ইনসিডেন্ট হয়নি, কিছু আইসোলেটেড ইনসিডেন্ট হয়েছে, এবং আমরা, আপনারা জানেন, আমরা বলেওছি যে যারা এই ধরনের শিকার হয়েছেন তাদেরকে আমরা তাদেরকে যাচাই বাছাই করা হচ্ছে, তাদেরকে কম্পেনসেট করা হবে, হ্যাঁ, তাদেরকে দেখা হবে। কিন্তু কথা হচ্ছে যে কি, মানে বাংলাদেশের এই সমস্ত এই ঘটনাকে খুব বিশাল আকারে ওভারব্লোন করে কিছু কিছু বিদেশি মিডিয়া, স্পেশালি ইন্ডিয়ার অনেক মিডিয়া এগুলোকে ওভারব্লোন করছে। তো সেটা আমরা কমবাট করার জন্য আমরা বলেছি যে তাদেরকে ইনভাইট করেছি যে আপনারা আসেন, এসে নিজেরা রিপোর্ট করে যান, দেখেন কি হয়েছে। আপনি নিজে যে লোকটাকে বলা হচ্ছে যে মারা গেছে, আপনি জানো কি কারণে মারা গেছে, মৃত্যুটা কেন হয়েছে তার। আপনি জানেন যে এই যে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি কাউন্সিল, ওরা হতো একটা মাইনরিটিদের জন্য একটা আমব্রেলা গ্রুপ। ওরা একটা রিপোর্ট করেছিল যে ৯ জন মারা গেছে, হ্যাঁ, এই সাম্প্রদায়িক সংঘাতে, এই নির্বাচন, এই গণ অভ্যুত্থানের পালিয়ে যাওয়ার পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে।
তো ওইটা নিয়ে আমরা কিছু করি নাই। নেত্র নিউজ একটা ব্রিলিয়ান্ট কাজ করেছে। তারা জানেন নেত্র নিউজ একটা খুব ভালো ইনভেস্টিগেটিভ ওয়েবসাইট। তারা যেটা করেছে, তারা তাদের সাংবাদিকদেরকে পাঠিয়েছিল ওই প্রত্যেকটা 9 জনের প্রত্যেকটা জায়গায়, এবং প্রত্যেকটা ওরা চেক করে দেখেছে যে একটা দুইটা কেস একটু এদিক বেদিক হতে হবে, এবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই অ্যাটাকগুলো আসলে রিলিজিয়াস মোটিভ, মানে এটার কারণ কিন্তু ধর্ম না, এরা অনেক ক্ষেত্রে পলিটিশিয়ান। আপনি একটা বুরঙ্গমারি উপজেলার আওয়ামী লীগের সাধারণ অর্গানাইজিং সেক্রেটারি হয়তো একজন হিন্দু, তাকে কিন্তু পলিটিক্যাল কারণে হয়তো বা কেউ অ্যাটাক করেছে। হ্যাঁ, কোনো অ্যাটাকই খারাপ, ভালো না, আমরা কোনো ভায়োলেন্সই চাই না, তো তারা ওইটা অ্যাটাক করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে এইটাকেই বাইরে দেখা যায় যেহেতু উনি হিন্দু, অতএব এটাই রিলিজিয়াস অ্যাটাক। তো ব্যাপারটা তো সেটা না। বেশিরভাগই ক্ষেত্রে যে এই অ্যাটাকগুলো হয়েছে, এটা আমাদের ফাইন্ডিং, সেটা পলিটিক্যাল মোটিভেশন, পলিটিক্যাল কারণে এই ইয়েগুলো হচ্ছে। এবং এইটাকে নিয়ে যারা ওভারব্লোন করছেন, বাইরে প্রচুর দিচ্ছেন, এবং আমাদের ধারণা এটা ইউএসএও এক ধরনের এই ধরনের প্রোপাগান্ডা চলছে। হ্যাঁ, সেটার আলোকে আমরা কিছু কিছু জিনিস দেখছিও, কিন্তু মিথ্যা তো বেশি দিন টিকে না। তাই মিথ্যা যাতে না টিকে সেই জন্য আমরা সবাইকে, ইন্ডিয়ান যাতে, আমাদের প্রফেসর ইউনূস যখন নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বললেন, যখন এই প্রসঙ্গটা উঠলো, উনি বললেন যে আপনি তাহলে আপনাদের এখান থেকে যত সাংবাদিক আছে পাঠিয়ে দেন, সবাই আসুক, বাংলাদেশে এসে দেখে যাক কোথায় কি হয়েছে। আমরা কিছু করব না, আমরা আমি নিজে পার্সোনালি আমাদের অ্যাম্বাসেডার যিনি আছেন ইন্ডিয়াতে ছিলেন তখন, তারপরে অন্যান্য দেশে যা আমাদের অ্যাম্বাসেডার যারা আছেন, সবাইকে বলে দিয়েছি যারা আসতে চায় আসতে দিবেন, 1 ঘন্টার নোটিশে ভিসা দিয়ে দিবেন, সবাই আসুক, এসে নিজেরা রিপোর্ট করুক। আগে শেখ হাসিনার সময় 15 বছর অনেকে 3, 4, 5 বার অ্যাটেম্প নিয়েও আসতে পারে নাই, বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তগুলোতে। নির্বাচন আগে অন্য সময় ওদের কেউ কেউ আসতে হয়েছে জাস্ট চুরি করে আসে, মানে কি আমাকে ট্যুরিস্ট হিসেবে দেখিয়ে এসে আসছে, সে যে জার্নালিস্ট ভিসায় সে পেতই না কোনো। তো আমরা তো সেটা আমরা জার্নালিস্ট ভিসা হোক, যে ভিসা হোক, দিয়ে দেন, সবাই আসুক। আমাদের হাইড করার কিছু নাই, আমার এমন কোনো সিক্রেট নাই যে আমি হাইড করব। আরেকটা প্রসঙ্গে আসি, যেহেতু আপনি এটি বলছেন যে আমি গেল 21 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত ওয়াশিংটনে ছিলাম, বিশ্বব্যাংকের এবং IMF-এর কনফারেন্স যখন চলে সেখানে। সেই সময় আমরা একটা বিষয় দেখতে পেলাম যে হঠাৎ করেই পুরনো একটি ঘটনায়, আওয়ামী লীগের সময়কার একটা ঘটনায়, হঠাৎ করেই অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুরের নামে হঠাৎ করেই তাদের নামে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটা আদালতে ওয়ারেন্ট জারি করা হলো। তাৎক্ষণিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার হস্তক্ষেপে সেটি আবার স্থগিত হলো। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে ওয়াশিংটনে বসবাসরত বাংলাদেশি মানুষ যারা, তারা যদি দীর্ঘদিন ধরে আমাদের সাথে সাংবাদিক হিসেবে বা অনেক হিসেবে তাদের সাথে সম্পর্ক আছে, তারা বলার চেষ্টা করছেন যে মূলত $বিলিয়ন ওখানে লবিস্ট নিয়োগ করা হচ্ছে, এবং বিভিন্ন দেশে থেকে সেসব লবিস্টদের বিভিন্ন যে লবিস্টদের যে কাজ করতে $5,000 দিয়েই হয়, সেটি এখন $1 মিলিয়ন বিনিময়ে মাধ্যমে সেই কাজটি করার জন্য একজন। তো এসব মোকাবেলায় এই অন্তর্বর্তী সরকারের কূটনীতিক তৎপরতা বা আর কোন কী ধরনের উদ্যোগ আছে? না, আমরা সব ধরনের তৎপরতাই নিচ্ছি। আমরা কোয়ালিফাইড ডিপ্লোম্যাটদেরকে পাঠাচ্ছি যারা সত্যিকার অর্থে মূল্যায়িত হননি, তাদেরকে আমরা দেখছি যে কারা ভালো এবং কী পজিশনে কাকে পাঠানো যায় সেটা। প্লাস হচ্ছে আমরা আমাদের স্টোরিগুলোও বলছি, আমাদের যেটা ভার্সন আমরা বলছি। যে ঘটনাটা বললেন সেটা হচ্ছে যে পুরো ক্রাইমটা হচ্ছে হাসিনার। শেখ হাসিনা 1999 সালে যখন ক্ষমতায় ছিলেন, তখন ওই যে কোম্পানি, ওরা একটা লিগাল ওয়েতে একটা কাজ পেয়েছিল, সেই কাজটা উনি কেটে দিয়েছেন, ওকে ওই কাজটা দেন না। একটা পাওয়ার প্ল্যান্টের সে চুক্তি হয়েছিল, সেটা ওনাকে দেওয়া হয়নি। তো এইটা যে উনি করে যেটা করলেন যে উনি একটা ভয়াবহ রকমের আমাদের জন্য একটা বিপদ রেখে গেলেন। তো এটা কিন্তু এতদিন ওরা এইটা নিয়ে করতে করতে যেইটার এসে 25 বছর পরে এসে এই জিনিসটা হলো। তো আমাদের পত্রিকাগুলোর ফেলুর ছিল এদের বলা যে এই প্রবলেমটা তৈরি করেছিলেন শেখ হাসিনা, হয়তোবা কোনো কুকীর্তির কারণে, হয়তোবা তার কোনো লোককে
পাওয়ার প্ল্যান্ট উনি দিবেন, একে দেওয়া যাবে না, ওইটা করতে যে, তো এটার ইম্প্যাক্টটা আসলো এই জায়গায়। তো এগুলো করে হয় কি, এগুলো চালাকি মানুষ, মানে একটা কাউয়া চালাকি একটা বলে না, এগুলো আসলে চলে না। আপনার যে কতটা চিপ, আপনি যে কতটা লো, সেটা এগুলো একটা প্রমাণ হয়। এগুলো দিয়ে কি আপনি কি আটকানো গেছে ওদেরকে? এদের কি কোনো সম্মানহানি হয়েছে? এই যে যারা দুইজন উপদেষ্টাকে গেলেন, এরা তো এগুলো জানেনও না যে কি হয়েছে, ঠিক না? তো সেই জন্য আমি মনে করি যে এই লোক, মানে যতই আপনি প্রোপাগান্ডা করেন, যতই লবিস্ট লাগান, আপনার যদি কিছু না থাকে, আর আপনি যদি একটা ভয়ানক একটা ডিক্টেটরশিপ যে চালাইছেন, আপনি কিভাবে আপনারটাকে হঠাৎ করে জায়েজ করে ফেলবে? এটা পৃথিবীতে এটা হয়েছে যে একটা ডিক্টেটরশিপ টবিং করে আবার ক্ষমতায় আসতে পারছে, আপনি দেখান না একটা। আপনি বলছেন দক্ষ কূটনীতিদের সেখানে দেয়া হচ্ছে বা চেষ্টা করে, কিন্তু এরপরেও আমরা দেখলাম যে আইন উপদেষ্টা, যুবকের উপদেষ্টা, তারাও আমাদের কূটনীতিকদের সেসব দেশে থাকার অবস্থা, তাদের সামনে এক ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন। সেসব কূটনীতিকের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েছে? একটা তো অ্যাকশন নেওয়া হচ্ছে, এটা আমরা নিউজে দিয়েছি, একজন কাউন্সিলর এগেনস্টে একটা অ্যাকশন নেওয়া হয়েছে, সেটা আপনারা দেখেছেন। আর এগুলো জিনিস আমরা কিছু ইনভেস্টিগেটও করছি, কোথায় আমাদের পেলুরটা হয়েছে, কেন এটা জানতে আমরা পারলাম না যে এই লোকগুলো এইখানে এসে ডিস্টার্ব করবে। এটা তো আমাদের অ্যাডভাইজারের সম্মানের বিষয় এখানে, ঠিক না? সে এসে যেভাবে চার্জ, এবং অনেকটা সিকিউরিটিরও বিষয়। তো এই লোকগুলো তো, মানে আওয়ামী লীগের লোকগুলো যে এরকম ফেরোসাস হয়, এটা তো আমরা জুলাই আগস্টের আন্দোলনেই দেখেছি। তো ওইখানে ওরা ওদের চরিত্রটাই, এতে কি ওদের খুব লাভ হয়েছে? এটা যেটা হয়েছে যে আরো পুরো পৃথিবী দেখলো যে ওরা কতটা নির্লজ্জ হতে পারে। আমি একটু নির্বাচনের প্রসঙ্গে ফিরে আসতে চাই, যে আপনার চোখের সামনেই গেল 3টি নির্বাচন, বিশেষ করে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন মানে ফলাফল ঘোষণা করে ক্ষমতায় আসা। 2018 সালে ডে বিফোর নাইট, এটাকে বাংলায় বলে যে দিনের ভোট রাতে হওয়া। একই রকমভাবে 7 জানুয়ারি 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন, সেটি কৌশল করে সমস্ত রাজনৈতিক দলকে, প্রায় সমস্ত রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন একটি করা, যেখানে ভোটের শতাংশ নিয়ে আবার নির্বাচন কমিশন দাবিও করেছে। যে সংস্কার কাজ চলছে এখন, ভবিষ্যতে যখনই নির্বাচন হোক, সেই টাইম যেহেতু আপনি বলতে চাচ্ছেন না বা বলতে পারছেন না, এখন যখনই হোক, সেটি কি এই ধরনের কোনো নির্বাচনের কলঙ্ক আর কখনো বাংলাদেশে ফিরে আসবে? সেটাই তো আমাদের চাওয়া, যে যাতে এই কলঙ্ক না ফিরে আসে। আমাদের চাওয়াটা তো এটা। আমাদের যে স্টুডেন্টরা, আমাদের শ্রমিক, মজুর, তারপরে আমাদের সাধারণ মানুষ যারা এই যে প্রাণ দিলেন, যারা শহীদ হলেন, তাদের ইচ্ছাটা কি? তারা ইচ্ছা হচ্ছে রাষ্ট্রকে মেরামত করা। তাদের ইচ্ছাটা কিন্তু যে আর একটা স্বৈর শাসক আসুক, সেটা তো তারা চান না। তারা চাচ্ছেন যে বাংলাদেশকে নতুন করে ঢালে সাজানো হোক, এবং তারা তাদের আবেদনগুলো, তাদের ডিমান্ডগুলো, তারা কি চান, সেই স্পষ্ট ভাষায় দেয়ালে দেয়ালে লিখে দিয়েছেন। তারা ইনক্লুসিভ বাংলাদেশ চান, তারা রাষ্ট্র মেরামত চান। আপনি দেখেছেন সব জায়গায় লেখা রাষ্ট্র মেরামত চাই। রাষ্ট্র মেরামত করতে হলে আপনার যে ইনস্টিটিউশনগুলো হাসিনা ধ্বংস করে দিয়েছে, সেগুলো ঠিক করতে হবে। রাষ্ট্র মেরামত করতে হলে আপনার ইলেকশনটা যাতে ভালো মতো চলে, মানে এই যে ইলেকশনের যে ব্যবস্থা, যে 5 বছর পরে যাতে মুখ থুবড়ে না পড়ে, সেটাও আমাদের এনশিওর করতে হবে। এবং এইগুলো আমরা কিভাবে করব? এটা আমরা বছরের পর বছর আমরা এইটা আমরা ফেল করেছি। এখন আমরা এই সংস্কারগুলো, এই যে 6-7টা যে সংস্কার কমিশন করা হলো, যেটা মেন ইম্পর্টেন্ট, এদের মূল কাজটাই হবে যে রাষ্ট্রকে মেরামত করা। নতুন করে কনস্টিটিউশন নতুন করেও হতে পারে, আবার অ্যামেন্ডমেন্টও হতে পারে। কি কোথায় কোথায় অ্যামেন্ডমেন্ট হবে। ইলেকশন কমিশনে আমরা খুব ভালো রকমের রিফর্ম আশা করছি, যাতে চুরিচামারি, ভোট রিগিং, আপনি যে 3টে ইলেকশনে যেভাবে করেছে, এটা যাতে না হয়, সেটা করতে। তারপরে জুডিশিয়ারিকে আপনি জানেন যে কোর্টগুলোকে ইউজ করে কিভাবে চুরিচামারি করা হয়েছে, ইলেকশনকেও বৈধতা দেওয়া হয়েছে, সেগুলো আমরা থামানোর জন্য জুডিশিয়ারির করছি। এবং আমরা অ্যাট দ্য সেম টাইম পুলিশ আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও আমরা কমিশন করে দিয়েছি। কেন দিয়েছি? কারণ পুলিশকে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে বেশি ইউজ করা হয়েছে আপনার স্বৈরতন্ত্রকে কায়েম রাখার জন্য, তাদেরকে দিয়ে ভোট চুরি করার জন্য। এমনভাবে তাদের রিফর্ম করা হবে বা উচিত। আমাদের যারা রাষ্ট্র চিন্তা যারা করেন, যারা পলিটিশিয়ান, যারা অ্যাক্টিভিস্ট, সবাই মিলে এটা করবেন,
সেটা হচ্ছে যাতে এই ধরনের চুরিচামারি না হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই যেন রিফর্মের ছোঁয়া পায়।